নিজেকে পরিপাটি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে সত্যি কি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় বা দামি দামি গহনার প্রয়োজন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু স্বাদবিহীন একটা ফল দিয়ে শুরু করেছি। তো ড্রাগন ফলটা আমার কাছে স্বাদবিহীন ফলই মনে হয়, জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে মনে হয় এটার কোনো স্বাদ গন্ধ টেস্ট কোনো কিছুই নেই। তো অনেকের আবার অনেক পছন্দ, আসলে সবার পছন্দ যে একরকম হবে এমনটা তো না, এক একজনের পছন্দ এক এক রকম। তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে আজকে ভয়েসটা দিচ্ছি। প্লিজ কেউ কিছু মনে নিন না, একটু কষ্ট করে শুনে নেবেন। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক বাড়ে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। ড্রাগনের পাশাপাশি কিন্তু আরও কিছু ফল কেটে নিয়েছিলাম, পেয়ারা, আপেল আর কমলা চুলে নিয়েছিলাম। তো পেয়ারা খাওয়ার জন্য ভাবলাম এখানে একটু মশলা করে দেই, একটু লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিক্সড করে দেই। তো এটা দিয়ে পেয়ারা খেতে কিন্তু খুব মজা লাগে, রুবামা কিন্তু খুব পছন্দ করে। তো ফলগুলো কেটে রুবামা আর ওর দাদাকে দিয়ে দিয়েছি খেতে। তো তারপরে দুপুরে রান্নার কাজে চলে এসেছিলাম। আসলে এখন দুপুরে কিন্তু একদমই গ্যাস থাকছে না, খুব খারাপ অবস্থা। তো ওই টিপ টিপ জালে যা রান্না করা যাচ্ছে। তো এখন যে ভারী সবজি দিয়ে কোনো কিছু রান্না সেটা আর করছি না, কারণ হচ্ছে গ্যাস থাকে না। ভারী সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে দেখা যায় যে তরকারিটা ওরকম খুব একটা যে স্বাদ সেটা হচ্ছে না, যার কারণে অল্প অল্প রান্না করছি। তো আর আজকে দুপুরে একদমই হালকা রান্না, রাত্রের দিকে একটু ভারী রান্নার প্ল্যান আছে, যার কারণে হচ্ছে দুপুরের দিকে একটু হালকা রান্নাটাই করছি। আর যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবামার দাদা চলে গিয়েছে শুক্রবারে, আর এটা ছিল বৃহস্পতিবারে। তো দুপুর আর রাতের মিলে ভিডিও। আর এখানে যে বতুয়া শাক ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা ভাজি করে নিচ্ছি। বতুয়া শাকের সাথে কিন্তু আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিলাম। আসলে শীতের সিজনে পেঁয়াজ কলি দিয়ে শাক তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর যে খুন্তিদারে দিয়ে আমি শাক নাড়াচাড়া করছি, এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় আমরা নাকর বলে থাকি। তো এই নাকরের যে অংশটা চোখা থাকে ওটা দিয়ে শাক নাড়াচাড়া করি, যার কারণে শাকটা অনেক ঝরঝরে হয়, খেতেও খুব মজা লাগে। আসলে শাকটা যদি ঝরঝরে না হয় আমার কাছে খেতে খুব একটা মজা লাগে না। তো শীত আসলেই কিন্তু আমরা যারা ঢাকায় বাস করি তাদের কিন্তু একটা দুর্ভোগ পোহাতে হয় গ্যাস নিয়ে। গ্যাস থাকে না, তো গ্যাস থাকলে আসলে ওভাবে রান্না করা যায় না। তো ইলেকট্রিক চুলা থাকা সত্ত্বেও কিন্তু আমার কিচেনটা একদমই ছোট, যার কারণে ওভাবে সেট করতে পারি না, রান্না করা খুবই কষ্ট হয়ে যায়। এখানে কিন্তু এই যে শাক ভাজিটা হয়ে গেছে, সাথে কিন্তু ওই যে তিসি বেটে নিয়েছি। এটা হয়তো অনেকে চিনে আবার চিনে না। এটাকে প্রথমে ভেজে নিয়েছি, পাটায় পিষে ভর্তা করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু রাতে এই যে মোরগ পোলাও রান্না করব, সেটা রান্না করার জন্য চলে এসেছিলাম। প্রথমে কিন্তু ভেবেছিলাম মোরগ পোলাওটা বাহির থেকে কিনে আনবো, রুবামার বাবাকে বলবো অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসো, কিন্তু পরে চিন্তা করে দেখলাম না থাক, রান্নাই করে ফেলি। আসলে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর বাবা বেশ কিছুদিন আমার কাছে ছিল, এখন চলে যাবে, যার কারণে মনটা কিন্তু খুব একটা ভালো নেই। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা খুন্তি, তো কোনো একটা ভিডিওতে আমাকে কোনো এক আপু জিজ্ঞেস করেছিল এই খুন্তিটার দাম কত। তো এই খুন্তিটা কিন্তু আমার অনেক আগে কেনা, তখন খুব সম্ভবত 50 থেকে 60 টাকার মধ্যেই ছিল দামটা। তো এখানে যে প্রথমে কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে নিলাম। গত সপ্তাহে রুবামার বাবা আমার শ্বশুরকে নিয়ে পুরান ঢাকায় গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ওখান থেকে আসার সময় হাজির বিরিয়ানি নিয়ে এসেছিল। তো সেটা সবাই বাসায় খাবার পরে, রুবামার বাবা তো আসলে এখন বাসায় খাবার খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, বাহিরের খাবার খুব একটা বেশি পছন্দ করে না। তো তারপরে বাবা যেহেতু এসেছে, যার কারণে পুরান ঢাকা থেকে আসলে হাজির বিরিয়ানিটা নিয়ে আসা হয়েছিল। তো খাবার পরে রুবামার বাবা আমার শ্বশুরকে জিজ্ঞেস করেছিল যে আব্বা, মীরা যে রান্না করে সেটা বেশি মজা লাগে না, এটা যে কিনে এনেছি সেটা বেশি মজা লাগতেছে। তো তখন আমার শ্বশুর কিন্তু উত্তর দিয়েছিল, কেনা খাবারের সাথে ঘরের খাবারের কোনো তুলনাই হয় না। তো তার মানে কিনা যে হাজির বিরিয়ানিটা ছিল তার থেকে আমার রান্না করা খাবারটা আমার শ্বশুরের কাছে বেশি ভালো লাগে। তো ওই কথাটা মাথায় রেখে আমি ভাবলাম যে যত কষ্টই হোক একটু কষ্ট হলেও রান্নাটা করে নেই। তো পেঁয়াজ বেরেস্তাগুলো উঠানোর পরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য লবণ আর হচ্ছে গরম মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভালোভাবে প্রথমে কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি রোস্টের জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা। তো আজকে কিন্তু মুরগিটা ভেজে নিইনি। তো সব মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে এখানে এই যে কিছু বাদাম বাটা দিয়ে দিলাম, বাদামের সাথে কিন্তু কিছু কিশমিশও ছিল, তো সেটা বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি।
আসলে বাদাম বাটা আর কিশমিশ বাটায় কিন্তু দেখবেন রোস্টের টেস্টটাই আলাদা আসে। তো মশলার মধ্যে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মশলাটাকে এত সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু মশলাটা ভাজা ভাজা করে কষানোর পরে আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। আসলে মানুষের সব ইচ্ছা কিন্তু সবসময় পূরণ হয় না। ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু মানুষ দেখা যায় যে ওই কাজটা করতে পারে না। যেমন আজকে আমার হয়েছিল। তো ইচ্ছে ছিল বাবা চলে যাবে তার আগের দিন আমার ভাইয়ের বাসা যেহেতু কাছে, আমার ফুপুর বাসা কাছে, এদেরকে বলবো। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আসলে এদেরকে বলবো এই সাহসটা আমি আর করতে পারিনি। আর রান্নার যে একটা ধকল সেটাও আমি নেওয়ার আসলে সাহস পাইনি, যার কারণে ওদেরকে আর বলা হয়নি। তো মশলার সাথে কিন্তু ভালোভাবে মুরগিটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু ঢেকে দিলাম। আর মশলার সাথে মুরগিটাকে এমনভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, তো দেখতে কিন্তু মনে হচ্ছে যে মুরগিটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমাদের অনেকের মধ্যেই কিন্তু এমন অনেক ভুল ধারণা আছে যে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে সবসময় দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতে হবে, দামি গহনা পরতে হবে, তারপরে পার্লারে যেতে হবে, কাজ করা যাবে না, শুধু নিজে সেজেগুজে বসে থাকলে মানে নিজেকে পরিপাটি গোছানো লাগবে। আসলে কি ব্যাপারটা তাই? আমার কাছে কিন্তু তা মনে হয় না। নিজেকে সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতে কখনোই মনে হয় না খুব বেশি দামি কাপড় চোপড় বা খুব বেশি দামি গহনার প্রয়োজন আছে। আবার অনেকেই তো মনে করে নিজেকে সুন্দর পরিপাটি সাজিয়ে গুছিয়ে রাখতে টাকার প্রয়োজন আছে। তো অবশ্যই টাকার প্রয়োজন আছে, সেটা যে অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি টাকার প্রয়োজন সেটা কিন্তু না। আমি অনেক বেশি একটা দামি ড্রেস পরে মানুষের সামনে গেলাম কিন্তু নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম না, প্রেজেন্ট করতে পারলাম না, তাহলে ওই দামি ড্রেসের কি মূল্য রইল? আমাকে যদি বলেই বোঝাতে হয় যে আমি এই ড্রেসটা এত দাম দিয়ে কিনেছি। নিজেকে সুন্দর পরিপাটি এমনভাবে গুছিয়ে রাখুন যাতে 1,000 টাকা দামের ড্রেস পরলেও মানুষ ভাবে আপনি 10,000 টাকা দামের ড্রেস পরেছেন। বলে কেন বোঝাতে যাব ভাই, এত টাকা দিয়ে ড্রেস পরেছি, মানুষ যেন আপনার ব্যক্তিত্ব, রুচি এগুলো দেখেই বুঝতে পারে। তাই আমার মনে হয় নিজেকে সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে দামি ব্র্যান্ডের কাপড় চোপড় বা দামি গহনার প্রয়োজন না। আপনি যদি মাথার চুলগুলোকে একটু সুন্দর করে আঁচড়িয়ে চুলগুলোকে সুন্দর করে রাখেন, তো আপনি কোন ব্র্যান্ডের চিরুনি দিয়ে মাথা আঁচড়িয়েছেন বা কত দাম দিয়ে আঁচড়িয়েছেন সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। আপনি মাথার চুলগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছেন সেটাই কিন্তু মানুষ দেখবে। তো চিরুনিটা কি দামি না কম দামি, বেশি দামি না কম দামি সেটা কিন্তু কেউ দেখবে না। আর বেশি দামি হলেই চিরুনিটা যে মাথার আঁচড়ানোটা সুন্দর হবে, চুলগুলো সুন্দর দেখা যাবে, আর কম দামি হলে যে সুন্দর লাগবে না, ব্যাপারটা কিন্তু এমন না। মানুষ কিন্তু চিরুনির দাম বিচার করবে না, বিচার করবে কিন্তু আপনি চুলটাকে কতটা সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আমার এই মতামতের সাথে সবার মত যে মিলবে এমনটা কিন্তু না, এটা আমার একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। যে আমার কিন্তু এমনটাই মনে হয় সেই কথাটাই আসলে আমি বলেছি। সবারই যে এরকম মনে হবে এমনটা মনে হবে তা কিন্তু না। আর এর মাঝখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। আর আমার রোস্ট রান্না কিন্তু একদম কমপ্লিট। তো মুরগির মাংসটা দেখে কিন্তু মনে হচ্ছিল আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম, আসলে কিন্তু মাংসটা আমি আগে থেকে ভাজিনি, মশলার সাথেই ভেজেছিলাম। তো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো রোস্টগুলোকে নামিয়ে নিয়ে একই পাত্রে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। আজকে যে ফ্রাই প্যানটার মধ্যে রান্না করছি এটা কিন্তু আমার শ্বশুরের কিনে দেওয়া। তো 2016 সালে বাণিজ্য মেলাতে আমি, আমার শ্বশুর আর রুবামার বাবা গিয়েছিলাম। তো মেলাতে ঘোরার পরে রুবামার দাদা টাকা দিয়ে বলেছিল যে আমাকে একটা ড্রেস কিনে দেওয়ার জন্য। তো তখন রুবামার বাবা বলেছিল আব্বা তোমাকে টাকা দিয়েছে ড্রেস কেনার জন্য। তো তখন আমি বলেছিলাম আমি ড্রেস কিনবো না, আমার তো ড্রেস আছে। তো রুবামার বাবা বলেছিল তাহলে কি কিনবে? তখন আমি বলেছিলাম এই ফ্রাই প্যানটা, যে আমাকে একটা ফ্রাই প্যান কিনে দাও। তো তখন কিন্তু ওই টাকা দিয়ে আমি এই ফ্রাই প্যানটা কিনেছিলাম, কিন্তু কেনার আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে অনুমতিটা নিয়েছিলাম। যেহেতু উনি টাকাটা দিয়েছে আমাকে ড্রেস কেনার জন্য, তো আমি বাবাকে বলেছিলাম আপনি তো আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছেন বাবা, তো আমি ড্রেস না কিনে এই ফ্রাই প্যানটা কিনবো। তো বাবা তখন বলেছিল যে তুমি ড্রেস কিনো, ফ্রাই প্যান কেনার জন্য আমি টাকা দিচ্ছি। তো তখন আমি বাবাকে বলেছিলাম না বাবা, আমার ড্রেস লাগবে না, আমি এই ফ্রাই প্যানটাই নিব, বাড়তি টাকা খরচ করার দরকার নেই। আর এখানে যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাই করছিলাম তাই কিন্তু না। তো পোলাওয়ের জন্য যে গরম পানি করেছিলাম সেখান থেকে কিছু গরম পানি বেঁচে গিয়েছিল। তো যেহেতু মাসের শুকনো বাজার করা হয়নি, করব তার আগে যে পটগুলোতে জিনিসপত্র রাখি, শুকনো জিনিসপত্র, তো সেগুলো একটু ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন শুধু রান্নাই করব, এগুলো একটু ধুয়ে নেই। আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু এরকমই, নিজে কিছু কেনার চেয়ে সংসারের জন্য কিছু কিনতে বেশি পছন্দ করি। আর একটা কাজ করার পরে কোন কাজটা করা যায় সেই চিন্তাটা করি। প্রত্যেক মাসে বাজার করার আগে এভাবে মগগুলোকে ধুয়ে নিলে কিন্তু দেখা যায় যে সব সময় পরিষ্কার থাকে, মগগুলো ধরতেও ভালো লাগে, ব্যবহার করতে কিন্তু ভালো লাগে। তো মগগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিলাম।
ওদিকে মগ ধুতে দিতে এদিকে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে। তো পোলাওর পানিটা শুকিয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে রোস্টগুলো দিয়ে দিব। আমি যতবার পোলাও বিরিয়ানি রান্না করি, তো পোলাও বিরিয়ানি রান্না করতে এলেই কিন্তু আমার ছোটো খালামণির কথা সবসময় মনে পড়ে যায়, আর তখন আমি খুব একা একা হাসি। তো আমার খালামণির বিয়ের পরে বাসায় যখন প্রথম আসে, তো আমার খালামণি যে খুব একটা রান্নায় পারদর্শী সেরকমটা ছিল না, কারণ আমার খালামণি ছিল আমার নানা বাড়িতে ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে। ওনাকে রান্না বাড়ার কাজে কখনো যেতে হয়নি, উনি শুধু ঘর টর গোছাতো, কিন্তু ঘর গোছানো তো একদম ছিল পারফেক্ট, খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতো। তো যেহেতু আমার মামি ছিল, রান্নার কাজে কখনোই আমার খালামণিকে যেতে হতো না। তো বিয়ের পরে উনি বাসায় চলে আসার পরে উনি আর ওনার হাজব্যান্ড উনি ওনাদের মতো করে রান্না করে হয়তো টুকটাক করে খেত। তো বাসায় কিছুদিন থাকার পরে ওনার পাশের ফ্ল্যাটের এক ভাবি ওনার কাছে জিজ্ঞেস করতে আসছে, মানে আমার খালামণির কাছে জিজ্ঞেস করতে আসছে উনি পোলাও রান্না করবে। আমার খালামণিকে জিজ্ঞেস করতে আসছে যে হাফ কেজি চালের পোলাও রান্না করবে, এখানে কতটুকু পানি দিবে বা কিভাবে পানি দিলে পোলাওটা একদম পারফেক্ট হবে। তো আমার খালামণি তো রান্নাতে একদমই হযবরল, উনি নিজেই জানে না ঠিক মতো রান্না করতে, উনি আর ওনাকে কি বলে দেবে। তো তখন আমার খালামণি বলেছিল যে প্রথমে পানিটা কমিয়ে দিবেন, যখন দেখবেন যে চালটা ফুটছে না তখন আর একটু পানি দিবেন, আমি তো এভাবেই রান্না করি। তো এই ব্যাপারটা যখন আমরা শুনতে পাই, আমাদের কাছে বলেছিল, তখন একদম হাসতে হাসতে শেষ। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার খালামণি অনেক ভালো রান্না করে, এমনকি মেয়েও কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের জামাইকেও কিন্তু খুব সুন্দর করে আপ্যায়ন করে। তো আমরা এখনও যখন সবাই একত্র হই, সবাই অনেক গল্পগুজব করা হয়, তখন কিন্তু আমরা খালামণিকে এখনও খেপাই যে পোলাও জানি কেমনি রান্না করতে হয়, প্রথমে পানিটা কম দিতে হয়, চাল না ফুটলে আবারও একটু দিয়ে দিতে হয়। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার মোরগ পোলাও একদম রেডি। তো বাবাকে সার্ভ করে দিব, তার জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর কেউ যদি আমার হাতের মোরগ পোলাও খেতে চান তো অবশ্যই আমার বাসায় চলে আসবেন, আর কমেন্টে জানাবেন, আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিব, ঠিকানা মতো সবাই চলে আসবেন, আমি ইনশাল্লাহ রান্না করে সবাইকে খাওয়াবো। আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।